জানলে অবাক হবেন, পুরুষদেরও কষ্ট হয়, পুরুষরাও ব্যথা পায়। শরীরে নয়, মনেও ব্যথা পায়। এটা আসলে পুরুষরাও মানতে চায় না। কারণ তারা লজ্জা পায়, কাঁদে, কিন্তু সবার সামনে নয়। কাঁদে বাথরুমে গিয়ে, নহলে কখনো ঘরে একা বন্ধ হয়ে তারাও কাঁদে। এটা আমি জানি। কারণ পুরুষদেরও কষ্ট হয়, কিন্তু এই কষ্টটা তারা সবার সামনে কখনোই মুখ ফুটে বলতে পারে না। কারণ ছোট্টবেলা থেকে তাকে তার বাবা মা শিখিয়ে দেয়, এই তুই ছেলে না, কাঁদছিস কেন? আরে ছেলেরা কাঁদে না। স্কুলেও টিচাররা অনেক সময় বলেছে যে, আরে মেয়েদের মতো কেন কাঁদছিস? মেয়েরা কাঁদে কারণ এই কান্না আর কষ্টের অধিকার মেয়েদের আছে, এটা অনেকের ধারণা। কিন্তু একটা পুরুষেরও যে কষ্ট হয়, পুরুষও ভেঙে যায়। পুরুষও যে অনেক সময় নিজেকে কঠোর হিসেবে সমাজের সামনে দেখাতে পারে না, নিজেদের শক্তিশালী দিকটা, এটাও কিন্তু একটা ভাবনার বিষয়। এই ভাবনার বিষয়টা কি উস্কে দিয়েছেন একজন অভিনেতা, সাহসী অভিনেতা, নাম ঋষি কৌশিক। বিখ্যাত তিনি টেলিভিশন জগতে। তারই এক ফেসবুক লাইভে তিনি এক পুরুষের গল্প, মানে পুরুষের কষ্টের গল্প, কান্নার গল্প, ভালো না থাকার গল্প তিনি ফুটিয়ে উঠিয়েছেন তার নিজের ভাষা। জানি না সেটা তার ব্যক্তিগত কিনা, না কারো গল্প তিনি বলছেন সেই কষ্টটাকে অনুভব করে। চলুন শুনে নিই। তারপর তার কি লিগ্যাল সাইড আছে, তার কি লিগ্যাল রাইটস আছে, সব বলবো। কিন্তু সবার আগে সেই কষ্টটা শুনে নিই, কারণ এই কষ্টটার সঙ্গে হয়তো অনেক বন্ধুরাই এর সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন। হ্যাঁ, প্রকাশ্যে না পারলেও এই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই রিলেট করতে পারবেন, আর মনে মনে তো অবশ্যই অ্যাডমিট করবেন, হ্যাঁ আমরাও কষ্ট পাই, আমরাও ভাঙি, প্রত্যেক মুহূর্তে ভাঙি, কিন্তু দেখাতে লজ্জা পাই। ছাড়ুন, লজ্জার কথাটা বাদ দিই, ভিডিওটা দেখে নিই। হাই বন্ধুরা, আমি ঋষি কৌশিক। আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ থাকি না, কিন্তু আজকে হঠাৎ মনে হলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। একটা ছোট্ট গল্প শেয়ার করব। বিষয়টা হলো হাই ভ্যালুড ওমেন। তার আগে আমার একটা প্রশ্ন আছে সকলের কাছে। আচ্ছা, পৃথিবীর কি সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট কি শুধু মেয়েদেরই হয়? ছেলেদের কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট হতে পারে না? তোমরাই জানিও কমেন্ট সেকশনে, উত্তর অপেক্ষা থাকবে। আচ্ছা, এবারে গল্পটা আসে। একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয়, কিন্তু বিয়ের আগেই যখন আলাপ হয়, ছেলেটি প্রথম থেকেই বুঝতে পারে যে মেয়েটির সঙ্গে তার আকাশ পাতাল ফারাক মানসিকতা। ছেলেটি যেরকম নিজের একটা সাদাসিধে লাইফস্টাইল লিড করে, মেয়েটি কিন্তু একটু উড়নচণ্ডী, একটু বেপরোয়া, তার চালচলন পছন্দ ছিল না। ওই জন্য সে প্রথমেই রিলেশনে যেতে চায় না, কিন্তু মেয়েটি তাকে ইনসিস্ট করে রিলেশনে থাকার জন্য। তারপর যখন তাদের বিভিন্নভাবে ব্রেকআপও হয়, মেয়েটি সবসময় তাকে মানিয়ে গুছিয়ে আবার তার কাছে আসার চেষ্টা করে, যা বলে যে আমি নিজেকে বদলে নেব। এবার তোমরা ভাববে যে একজনকে বদলে নিয়ে রিলেশনে রাখাটি ঠিক? একদমই ঠিক নয়। ছেলেটি কিন্তু চাইনি সেটা করতে, বরঞ্চ মেয়েটি বিভিন্নভাবে কথা দিয়ে ফলস প্রমিস করে যে আমি নিজেকে বদলে নেব, আমি নিজেকে শুধরে নেব, এইসব কথা বলে সে ছেলেটির সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করে। ছেলেটি কিন্তু বলেছিল যে এরকম ভাবে আমাদের বিয়ে হওয়া ঠিক হবে না, লেটস পার্ট আওয়ার ওয়েজ। কারণ বিয়ের পরে অনেক কষ্ট করে সেগুলো আলাদা করার থেকে আমাদের এখনই আলাদা হয়ে যাওয়া। কিন্তু মেয়েটি সেটা মানে, কারণ তার পেছনে তার অন্য স্বার্থ ছিল, যেটা ছেলেটি বুঝতে পারে না। এনিওয়ে, ঘটনাক্রমে দুজনের বিয়ে হয়। বিয়ের পর 6 মাস মোটামুটি কেটে যায়, কারণ সেটা একটা হানিমুন পিরিয়ড বা একটা হাওয়ায় ভাসা পিরিয়ড এর মতো। 6 মাস পর থেকে ছেলেটি বুঝতে পারে যে মেয়েটি নিজেকে বদলানো তো দূর, সে নিজেকে উল্টো ভাবে বদলাচ্ছে, আরো বেশি তলাতলে বেপরোয়া হয়ে যাচ্ছে। তার নিজের মতো করে একটা অন্য লাইফস্টাইল সে লিড করছে। প্রথম প্রথম ছেলেটি বুঝতে পারে না, মতের অমিল হলেও ডিটেলগুলো বুঝতে পারে না। এইভাবেই দিন কাটতে থাকে। এবারে যেহেতু ছেলেটির কর্মক্ষেত্র আর মেয়েটির কর্মক্ষেত্র দুটো আলাদা, মেয়েটি নিজের কর্মক্ষেত্র বাদেও একটা সেকেন্ডারি ক্যারিয়ার শুরু করে ছেলেটির কর্মক্ষেত্রে। ভালো কথা, ছেলেটি তাকে সাপোর্ট করে, কারণ একটা মেয়ে যদি একা হাতে দুদিক সামলাতে পারে খুবই ভালো কথা। সেটাকে সাপোর্ট করে, সে নিজে কাজকর্ম করে। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে। কথায় কথায় মেয়েটি ছেলেটির সঙ্গে করা দুর্ব্যবহার, বন্ধ ঘরের মতো, আমি বলছি বন্ধ ঘরের মতো তার দুর্ব্যবহার। ছেলেটি কিন্তু তাও দাঁতে দাঁত চেপে সহ্য করে হাসি হাসি মুখে নিজের কাজ করে যায়, সংসার বাঁচাবার চেষ্টা করে। কারণ যে কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলে বা মেয়ে কিন্তু সংসার শুরু করে চট করে ভাঙার কথা কেউ ভাবে না, ছেলেটি ভাবে না। সেও সময় দিয়েছে মেয়েটাকে।
কিন্তু মানুষের সময় দেওয়ার একটা সময় থাকে, তো একটা সীমা থাকে, ধৈর্যের একটা সীমা থাকে। কথায় কথায় ছোটখাটো কথায় খালি ঝগড়া করা, নিজের এস্টাবলিশমেন্ট নিয়ে ছেলেটাকে বোস্ট করা যে আমি এই করেছি, আমি এই চাকরি করি, ওই করি, ভালো কথা। ছেলেটি মেয়েটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে যে তুমি নিজের কর্মক্ষেত্রে নিজেই এরকম এস্টাবলিশ, এটা খুব ভালো কথা। কিন্তু সংসার তো এইভাবে হয় না। কিন্তু মেয়েটি সংসারও চায় অবশ্য, আর তার সঙ্গে সঙ্গে তার নিজস্ব বেপরোয়া লাইফস্টাইলটাও লিড করা চায়। বলে না, স্বভাব বদলায় না, মেয়েটিরও বদলায়নি। আচ্ছা তোমরাই বলো তো, কখনো বছরে দু একটা অকেশনে খালি শাড়ি পরে, মাথায় বড় টিপ নিয়ে, সেদিকে সিঁদুর নিয়ে, এদিকে ফুক করে সিগারেট খাওয়া, অফিস আওয়ারের পর তার অন্যান্য পুরুষ বন্ধুদের সঙ্গে সে বাইরে গিয়ে ড্রিঙ্ক করে পার্টি করা, এগুলোই কি হাই ভ্যালুড ওম্যানের পরিচয়? ছেলেটির খবর তো কখনো নেয়নি, খালি খবরদারি করে গেছে। ছেলেটির স্পেসে কিন্তু মেয়েটি সবসময় ইনভেস্ট করে। কোন কোন বন্ধু বান্ধব কার সঙ্গে কোথায় গেল, কোথায় কি করছে, সব জানা যায়। ছেলেটি কিন্তু কখনোই মেয়েটির স্পেসে নাক গলায়নি। তার কোন বন্ধু বান্ধব, কে কোথায় থাকে, কি করছে, কোথায় যাচ্ছে, কিচ্ছু বলে না। মনে মনে খারাপ লাগলেও কিছু বলে না, কারণ তাতে সংসার অশান্তি বাড়ে। আর ছেলেটা অশান্তি চাইতে পারে। সে বছরের পর বছর এরকম যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে কিন্তু হাসি হাসি মুখে কাজ করে গেছেন, যে সংসারটা বাঁচাবার চেষ্টা করে গেছে। আর তার সুবিধা কিন্তু মেয়েটি দিনের পর দিন নিয়ে গেছে। এর মধ্যে 12টা বছর কেটে যায়, একটা চুল। এর মধ্যে কিন্তু 12টা বছর ছেলেটির জীবন থেকে চলে গেছে। সে যখন আর পারছে না, সে মেয়েটিকে বোঝায় যে এইভাবে আর সম্ভব না, এরকম ভাবে ক্যারি ফরওয়ার্ড করা ছেলেটির পক্ষে সম্ভব না। প্রয়োজনে তাকে তার নিজের জীবনটা শেষ করে দিতে হবে। এই কথাটা শোনার পরেও কিন্তু মেয়েটি বেপরোয়া ভাবে একটাই কথা বলে, যে তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। এটাই কি হাই ভ্যালু ওম্যানের পরিচয়? তোমরাই বলো। মেয়েটি সংসার ছেড়ে যেতে চায় না, কারণ তার ইকোনমিক লাইবিলিটি বেড়ে যাবে। বরের বাড়িতে থেকে বরের ঘাড়ে কাঁঠাল ভেঙে নিজের লাক্সারি লাইফস্টাইল লিড করাটা কতটা ইজি, সেটা মেয়েটা খুব ভালো করে জানে। এটা যে কোনো সাধারণ বুদ্ধিমান মানুষ নিজেই বুঝতে পারে বাস্তবটা কি। কথায় কথায় ছেলেটিকে খবরদারি করা, ছেলেটির উপরে স্টক করা, কোথায় যাচ্ছে, কি করছে, অথচ নিজেই নিজের মতো করে একটা লাইফস্টাইল লিড করছে। এইভাবে তো কোনো সংসার হতে পারে না। কারো গায়ে যদি টিউমার হয়, সেটা বছরের পর বছর বাড়তে বাড়তে ক্যান্সারাস ফর্ম নেয়, তাহলে 12 বছর হয়ে গেছে বলে সেই মানুষটা কি মায়া জাগিয়ে টিউমারটাকে বাঁচিয়ে রেখে নিজের মৃত্যুর পথে এগিয়ে যাবে, নাকি অপারেট করে বাদ দেবে? তোমরাই উত্তর দাও, কি করা উচিত? এই কথাটাই কিন্তু ছেলেটা মেয়েটাকে সসম্মানে বুঝিয়েছিল, কিন্তু মেয়েটি সেরকম ভাবে একটা বেপরোয়া উত্তর দেয়। নিজেই একটা হাই স্যালারির পোস্টে চাকরি করার পরেও সেই টাকায় নিজের লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করা, নিয়মিত দামি দামি শপিং করা, দামি মেকআপ, ব্র্যান্ডেড জামা কাপড়, লাক্সারিয়াস জিমে গিয়ে মেম্বারশিপ নিয়ে নিজের লাক্সারি লাইফস্টাইল লোককে দেখানো, এগুলোই কি হাই ভ্যালু ওম্যানের পরিচয়? আর সেই মেয়েটি ছেলেটিকে বাইরে বদনাম করার বাদেও নিজেকে এমন সুগার কোট করে রেখেছে এতদিন, যে তার মতো লক্ষ্মীমন্ত আর সংসারী মেয়ে পৃথিবীতে দ্বিতীয় একটা হয় না। হয়তো সত্যিই হয় না, এরকম দুমুখ মেয়ে হয়তো হয় না। সে আবার ছেলেটাকে বদনাম করার জন্য তার পরিচিত লোকেদের সামনে এটাও বলেছে ছেলেটার নাকি মানসিক ভারসাম্যহীনতা চলে এসেছে, তার মানসিক রোগ হয়েছে। ছেলেটাকে নাকি বহু বছর ধরে সেই কাজ এনে দেয়। এইসব কথার পরেও সেই ছেলেটি কিভাবে মেয়েটার সঙ্গে সংসার করবে? আর এই নিয়ে কথা বলতে গেলেই কথায় কথায় ছেলেটিকে বিভিন্ন কমিশন, পুলিশ, সাইবার ক্রাইম এইসবের ভয় দেখা, কিন্তু ছেলেটি ভয় পায়নি, কারণ ছেলেটি আসল সত্যিটা জানে কবে থেকে কোথায় কি কি হয়েছে। এবারে তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখলে, সবটাই বুঝতে পারলে। তোমাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য। তোমাদের মতামত জানিও কমেন্ট সেকশনে, আমি সেই অপেক্ষায় থাকবো। ঋষি কৌশিক যখন এই ঘটনাটা ফেসবুক লাইভে এসে বলছিল, আপনাদের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু সেটা মন দিয়ে শুনছিলাম। আর শুনতে শুনতে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। মনে হলো একটা মানুষ কতটা ভালো না থাকার মধ্যে দিন গুজরান করতে পারে, কতটা কষ্টের মধ্যে সে থাকতে পারে। এই ভালো না থাকার কাহিনীটা কিন্তু আমাদের অলিগলিতে ঘুরছে।
কখনো বাসে, কখনো ভিড় ট্রেনে, কখনো ভিড় মেট্রোতে, কখনো শেষ মেট্রোতে ঘুরছে। এই গল্পগুলো ঘুরছে। এই গল্পগুলো কখনো এরকম ভাবে সাহসিকতার সঙ্গে কেউ ফেসবুকে লাইভে এসে প্রকাশ করতে পারে না, হয়তো কেউ প্রকাশ করে, কিন্তু সুরা জানি না কতটা হয়, তবে মনটা একটু হলো হালকা হয়। সেই হালকা হওয়ার জন্যই হয়তো কেউ এই প্রয়াসটা করেছেন। তবে এই ঘটনায় আমার কিছু আইনি পরামর্শ আমার মতো করে আমি দিতে চাই। সেটা হলো সেকশন 10 দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে যেই ব্যক্তিটির সঙ্গে এই ঘটনা ঘটছে, তার বিবাহিতা স্ত্রী এরকম করছেন, সে কিন্তু জুডিশিয়াল সেপারেশনে যেতে পারে। এটা তার পক্ষে কতটা যুক্তিযুক্ত সেটা সে তার আইনি পরামর্শদাতার সঙ্গে আলোচনা করেই সেটা নেবেন। এছাড়া কন্টেস্টেড ডাইভোর্স অর্থাৎ ওয়াইফ যদি ডাইভোর্স দিতে না চায়, এক্ষেত্রে শুনলাম ডাইভোর্স দিতে সেভাবে আগ্রহী নয়, তবে সেক্ষেত্রে কিন্তু কন্টেস্টেড ডাইভোর্সে যেতে পারে সেকশন 13 অনুসারে। সেক্ষেত্রে মেন্টাল অ্যান্ড ইমোশনাল ক্রুয়েলটির গ্রাউন্ডে ডাইভোর্স চাওয়া যেতে পারে। এছাড়া নতুন একটা ডাইভোর্সের গ্রাউন্ড এসছে, ইররিটেবল ব্রেকডাউন অফ ম্যারেজ। এই সেকশনেও কিন্তু মানে এই গ্রাউন্ডসের উপরও কিন্তু ডাইভোর্স চাওয়া যেতে পারে। সুপ্রিম কোর্টের অনেক এ ব্যাপারে জাজমেন্ট আছে, কোনো একটা জাজমেন্টের রেফারেন্স দিয়ে কিন্তু ডাইভোর্স ফাইল করা যেতে পারে। এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি আর্টিকেল 142 ইউজ করে ডাইভোর্স পাওয়া যেতে পারে। এছাড়া কখনো যদি স্ত্রী এ ব্যাপারে ডাইভোর্স দেওয়ার ব্যাপারে আগ্রহী হয়, সেক্ষেত্রে মিউচুয়াল ডাইভোর্স সেকশন 13B অনুসারে দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে কিন্তু ডাইভোর্স ফাইল করা যেতে পারে। তবে আমি একটা কথাই বলব, সেটা হলো ডাইভোর্স যদি আপনি নিজে থেকে আগ বাড়িয়ে আগে ফাইল করেন, তবে কিন্তু একটা বেশি মূল্যের মেনটেনেন্স বা ফাইনাল অ্যালিমনি আপনাকে দিতে হতে পারে। কারণ এক্ষেত্রে ওয়াইফের একটা প্লি থাকতে পারে যে আমি সংসার করতে চাই, আমি ডাইভোর্স দিতে চাই না, এবং আমাকে ডাইভোর্স দিচ্ছে, আমি একজন অসহায় নারী, আমি কোথায় যাব। অর্থনৈতিকভাবে অসহায় না হলো সে পুরুষ তার অভিভাবক, তো সেইভাবে তার স্বামী তার অভিভাবক, তো স্বামী ছাড়া হয়ে সে কোথায় যাবে, এরকম প্রশ্ন কিন্তু করতে পারে। সেক্ষেত্রে কোর্টের কিন্তু একটা নেগেটিভ অ্যাপ্রোচ সেই স্বামীর বিরুদ্ধে আসতে পারে যে ডাইভোর্স ফাইল আগ বাড়িয়ে করছে তার উপর। কারণ আমরা কিন্তু ভারতীয় আইনে নারীকে একটা বিশেষ সম্মান এবং প্রিভিলেজ দিয়ে থাকি, সেটা কিন্তু সে পেয়ে থাকতে পারে বা পাবে হয়তো এই কেসগুলোতে। তবে কারো যদি মান্থলি মেনটেন্যান্স দিতে বা ফাইনাল অ্যালিমনি দিতে যদি কারো কোনো সমস্যা না থাকে, তাহলে তারা অবশ্যই প্রথমেই ডাইভোর্স ফাইল করতে পারে। তবে আমার পরামর্শ এটাই যে যখনই এরকম ফাইনাল ডিসিশন মেকিং করবেন, অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন। কারণ এই ভিডিওগুলো একটা জেনারেল কনসেপ্ট বিল্ডিং করে, এটা কিন্তু মানুষের স্পেসিফিক প্রবলেম নিয়ে কোনো ভিডিও নয়। কারণ একটা জেনারেল কনসেপশন বিল্ডিং ভিডিও, অ্যাওয়ারনেস ভিডিও, এগুলোর উপর শুনে, এইসব কথা শুনে কখনোই আপনার লাইফে ডিসিশন আপনারা মেকিং করবেন না। আমার এটা সব ভিডিও যারা ইউটিউবার আছে সবার জন্যই একই কথা। কারণ এটা কিন্তু সব ভিডিও সবগুলো জেনারেল কনসেপশন বিল্ডিং করা। কারণ আপনার লাইফের স্টোরির সঙ্গে আমার লাইফের স্টোরি মিলবে না। আপনার স্ট্রাগল আমার স্ট্রাগল আলাদা, আমার সোশ্যাল কন্ডিশন আলাদা, আপনার আলাদা, আপনার সোশ্যাল ভ্যালু, রিলিজিয়াস ভ্যালু আলাদা, আমার আলাদা। তো প্রত্যেকটা মানুষের ফাইন্যান্সিয়াল কন্ডিশন থেকে শুরু করে তার লাইফ পুরোপুরি একটা মানুষের থেকে আলাদা। আর এই যে পরামর্শগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের উপর, মানুষের পরিস্থিতির উপর বিচার করে কিন্তু দেওয়া হয়ে থাকে। তো তাই এই ভিডিওগুলো দেখে একটা জেনারেল কনসেপশন বিল্ডিং করলেন, ইটস ওকে, কিন্তু ইউটিউব দেখে ফাইনাল ডিসিশন অবশ্যই নেবেন না। আমার এটা অনুরোধ, এটা সব ভিডিওর ক্ষেত্রে আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি। কারণ এই ভিডিওগুলো কিন্তু জেনারেল কনসেপশন বিল্ডিং করে, অ্যাওয়ারনেস করে, আপনাকে অনেক কিছু জানায়। কিন্তু আপনার জীবনকে জানতে গেলে আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে আপনাকে জানার দরকার, তারপরেই আপনার সমস্যাকে সমাধান করতে সেই আইনজীবী সক্ষম হবে। তার আগে কিন্তু সে এটা কিন্তু পারবেন। তাই বলবো অবশ্যই একজন আইনজ্ঞের পরামর্শ নিয়ে আপনি অগ্রসর হবেন।
আজকে এখানেই শেষ করছি। আগামীকাল অন্য নতুন এক টপিক নিয়ে, নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আর আমি চাইবো আমার চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত হবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই যাবে আর আপনারাই সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আজকের মতো নমস্কার।